এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু তোমাকে পেতে চাই। রাত্রি 9টা বাজে আর আমরা চলে এসেছি কথা মতন। প্রথমেই বলেছিলাম যে আমরা দীর্ঘদিনের এটা একটা আমাদের ইচ্ছে ছিল যে পডকাস্ট করব। কেন করব? তার কারণ শিল্পী সাহিত্যিক এদেরকে দিয়েই তো অনিডারীয় বন্ধুরা সোসাইটি তৈরি। আর শিল্পী সাহিত্যিকদের একটা সামাজিক কাজকর্ম করার মঞ্চ বলা যেতে পারে অনিডারীয় বন্ধুরা সোসাইটি। তো আজকে যারা লিখছে, যারা গাইছে, যারা ছবি আঁকছে, যারা ক্যামেরায় ছবি তুলছে, তাদেরকে নিয়ে, যারা অভিনয় করছে তাদেরকে নিয়েই তো আমাদের আজকের এই অনিডারীয় বন্ধুরা সোসাইটি। আমরা ঠিক করেছিলাম যে আমরা তো আর ওই মিডিয়ায় দেখানো তারকা নই যে বহুল প্রচারিত মিডিয়ায় আমাদেরকে দেখানো হবে, আমাদের কথা লিখবে সর্বাধিক প্রচারিত দৈনিক অথবা অন্যান্য কাগজগুলো। তো তখন মনে হয়েছে আমরাও তো কিছু কাজকর্ম করে যাচ্ছি, আমরাও তো কোনো কোনো জায়গায় আমাদের উপস্থিতি মানুষেরা টের পাচ্ছে। যাদেরকে নিয়ে লিখছি, যাদেরকে নিয়ে আমরা গান বাজছি, যাদেরকে নিয়ে অভিনয় করছি, যে যে চরিত্র হয়ে উঠছি, আমার মনে হয়েছে পডকাস্টে সেগুলো থাকা দরকার। আমরাই আমাদের কাছে প্রত্যেকের জন্য তারকা। আসলে বন্ধুতাই তো একটা তারকা সদৃশ ব্যাপার, তাই না সুতপা? সুতপাকে দেখছেন, সবাই চেনেন। যারা সুতপা কবিতা শুনেছেন, যারা আমাদের পেজে কবিতা, সুতপার কবিতা, গল্প, প্রবন্ধ ইত্যাদি পড়ে থাকেন, সুতপা ঘোষ ইনফ্যাক্ট আমাদের সুতপা একজন মডারেটরও বটে, আর আমাদের যে সোসাইটি তার সক্রিয় একজন সদস্য, এক্সিকিউটিভ বডির মেম্বারও। তো আজকে আমরা সুতপাকে নিয়ে বসেছি একটাই কারণে, সেটা হলো গিয়ে প্রথম দিকে আমরা ঠিক করেছিলাম যে প্রথমে যে পডকাস্টগুলোতে যাব, যেহেতু কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলছে, 49তম আন্তর্জাতিক বইমেলা, তো যাদের আমাদের বই প্রকাশিত হয়েছে সেই সমস্ত লেখক সাহিত্যিকদের আমরা পডকাস্টে আনব। তো সুতপার বই, ওর বইয়ের নাম দিয়েই আজকের আনুষ্ঠানিকভাবে আমাদের পডকাস্টটা শুরু করি। সুতপার বই বাকি সব করে রং। আচ্ছা সুতপা, আমি প্রথম যে তোমার সঙ্গে আড্ডাটা মারতে চলেছি, যে জিজ্ঞাসাটাকে নিয়ে, ভোরের যে প্রথম আলো, তার সাথেই তো পাখির ডাক ওতপ্রোতভাবে জড়িয়ে। তো এই প্রথম আলোর সঙ্গে তোমার এই প্রথম মুদ্রণ কোন রকম ভাবে কি জড়িয়ে আছে ভাবনায়, চিন্তায়? এইভাবে আমি ভাবিনি। এটা হ্যাঁ, এটাও একটা কথা যে প্রথম আলো আমারও প্রথম লেখা। তা আমি যেটা ভেবেছিলাম, আমার লেখাটাতে 3টে ভাগে আছে লেখাটা, এবং 3টে গল্পেরই নামকরণ হচ্ছে পাখির নাম দিয়ে। তোতা কাহিনী, দোয়েলের শীষ আর বুলবুলির গান। তা যেহেতু এই 3টে পাখির নাম দিয়ে, সেই দিক থেকে পাখি সব করে রব, সেটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে এই 3জন যে মেয়েদের কথা বলা আছে, 3টে মেয়ের কথা বলা আছে, একজন মহিলা আর একটা কম বয়সী মেয়ে। এবার আমি শুধু একথা বলবো না যে মেয়েদেরই খুব, যেটা বলে মেয়েদের খাঁচায় বন্দি জীবন, সেটা বলবো না। সবারকার জীবনই একটা, আমরা ভাবি যে খুব মুক্ত আকাশ, নিজের মতন থাকবো, কিন্তু একটা তো গণ্ডি থাকে আমাদের, যে তার বাইরে আমরা বেরোতে পারি না। তা সেই দিক থেকেও কিন্তু আমাদের একটা চাহিদা থাকে, মনের মধ্যে থাকে যে আমি মুক্ত আকাশে উড়বো। তা এই সবটা মিলিয়েই পাখি সব করে রব। ওকে, তাহলে তুমি বলছো নামকরণটা পাখি সব করে রব মুক্ত বিহঙ্গ বিষয়টা থেকে এসছে, মানে নারীর মুক্ত বিহঙ্গ, নারীর ইচ্ছে ডানা, সেইভাবে এসছে বলতে পারো। সেটা এসছে, তার সঙ্গে একদম ব্যক্তিগত একটা ব্যাপারও আছে। সেটা হচ্ছে যে আমার প্রথম গল্প যেটা তোতা কাহিনী, সেটা অনেকটাই আমি আমার ঠাকুমার ছায়ায় লেখা। আচ্ছা। তা আমার ঠাকুমার নাম ছিল, ডাকনাম ছিল তোতা, সেইখানে, এবং আমার ডাকনাম বুলবুলি।
ও তা, আচ্ছা, গ্রেট। সেটা হয়তো হয়ে গেছে এইভাবে। দোয়েলকেও আমি মাঝখানে নিয়ে এসেছি। দোয়েল আমার বাবার খুব প্রিয় পাখি, ভোরবেলা উঠে সেচ দিত। এই সবটা তোমার নিয়ে অনেক বইতে, রকম আবেগ আছে, অনেক তোমার রকম তোমার আবেগ। দোয়েলের সেই কথা লেখাও আছে। আমি যতটা পড়েছি আর কি, যে দোয়েলের প্রথম শীষটা একদম। আমি শুনতে, তুমি প্রথমেই লিখছো, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। কোথাও গিয়ে এই ফেলে আসা ভীষণভাবে নস্টালজিয়াকে ধারণ করে। তাহলে এই বইয়ের মধ্যে কি তোমার মেয়েবেলাকেই আমরা পাবো সেরকম মনে হচ্ছে আমার। তোমার কি, আমি জানি না তুমি কি লিখেছো। হ্যাঁ, কিছুটা তো আছে, মানে শুধু আমার নয়, আমাদের সময়কার যেটা মেয়েবেলা, সেইটা তো ভীষণ ভাবে আছে এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, আমরা যে সময় বেড়ে উঠেছি সেই সময়টা। সেই সময়টাকে মিস করো? হ্যাঁ, মনে তো পড়ে, সেই সময়ের কথা মনে পড়ে। আচ্ছা সুতপা, তুমিও লিখছো, আমিও লেখার চেষ্টা করি। সেক্ষেত্রে এই নস্টালজিয়া যেটা আমরা ফেলে আসছি, যেটা আর পাই না, আমাদের এইটা একটা অংশ। আর যেটা আমরা পেতে চাই, পাচ্ছি না, কল্পনায় যাপন করি, কল্পনায় ধারণ করি, সেইটা মূলত আমরা যারা লেখালেখি করছি, তোমার কি মনে হয়, বা বিশেষ করে তুমি সুতপা ঘোষ লেখিকা হিসেবে কোন অংশটাকে ধরতে বেশি পছন্দ করছো, যেটা পাচ্ছি না, পেতে চাই, নাকি ফেলে এসেছি আর পাচ্ছি না সেটা? তোমার তোমার গল্পে আমি তো পড়েইছি। হ্যাঁ, আমি পুরানো কথা লিখেছি বটে, কিন্তু সেটা কালের নিয়মে তো ফেলে আসতেই হবে। আমি তো যেমন, যখন আমি আমার ছোটবেলায় আমরা থাকি, তখন তো আমাদের মনে হয় কবে বড় হব, কখন আমরা স্বাধীনভাবে জীবন যাপন করব, আমরা কবে বড় হব, ছোটদের একটা এই ব্যাপার থাকেই। তা আবার বড় হলে সেই ছোটবেলাটা মনে পড়ে, তবে এমন নয় যে আমি সেইটার জন্য আমার খুব কষ্ট যে সেটা চলে গেছে সেই জীবনটা, সেই জন্য আমার খুব কষ্ট, তেমন নয়। সেখান থেকে আমি যা কিছু ভালোটা পেয়েছি, সেই ভালোটা আমার আজকের চলার পথে আমাকে এগিয়ে দেয়। গ্রেট। আচ্ছা, তো কখনো কি এরকম, যেহেতু তোমার লেখার ধাঁচে আমার যেটা মনে হয়েছে পড়ে, যে শিশু কিশোর সাহিত্যর একটা বিরাট সম্ভাবনা রয়েছে তোমার কলমে, এটা আমি বোধহয় তোমাকে আগেও বলেছিলাম যদি ভুল না করি। তো তোমার লেখার স্টাইল, ধরা যাক তুমি শুরু করছো এক দেশে এক রাজা ছিল, বা এই রকম বিষয়টা কোথাও গিয়ে ভীষণ শিশু কিশোর সাহিত্যের সম্ভাবনা প্রবলভাবে আমার মনে হয় তোমার মধ্যে আমি পাই। আবার শিশু কিশোর সাহিত্য তো একদম বিরল এই মুহূর্তে দাঁড়িয়ে। ইভেন শীর্ষেন্দু বাবুর পরে আর তো আমরা তেমন ভাবে কাউকে পেলাম না এখনো। এই শিশু কিশোর সাহিত্য লেখার জন্য যে কল্প জগতে বিচরণ করতে হয়, সেটা নস্টালজিয়ার একদম বিপরীত। তো যার মধ্যে এমন একটা সম্ভাবনা আছে যে কিশোর সাহিত্য চাইলেই লিখতে পারে, কিন্তু নস্টালজিয়া আবার তাকে গ্রাস করছে। এই যে একটা কন্ট্রাডিকশন, সেই কন্ট্রাডিকশন কি তোমাকে কখনো লেখাবে শিশু কিশোর সাহিত্য? এখানে একটা কথা বলি, আমি গ্রাস করছে যেটা বলছো, সেইটা হয়তো নয়, ওটা আমি বলবো আমাকে এগিয়ে দিচ্ছে, গ্রাস করছে নয়। আচ্ছা, আমি ওটা ভালো লাগে আমার, কিন্তু ফেলে এলাম আর ওই জীবনটা পাবো না, এই ভেবে আমার কোনো কষ্ট নেই। গ্রেট। এটা কষ্ট নেই। আর শিশু কিশোর মানে আমার তো ছোটদের সাথে অনেকটা সময় কাটে, সেই জন্য ওদের মনটা পড়তে পারি, সেইটাও একটু মনের মধ্যে আছে। মানে আমি এখনো মানে 10 থেকে 16 বছরের মধ্যে আমার অনেকটা সময় ওই বয়সে আমি থাকি। ওকে ওকে, ওই বয়সে আমি থাকি, কারণ ওই বয়সী ছেলে মেয়েরা আমাকে ঘিরে থাকে, ফলে ওদের যে ভাবনা চিন্তা
সেটাও পাই। আরেকটা কথা যে আমাদের 10 থেকে 16-তে আমাদের ভাবনা চিন্তা আর এখন তো বদলে গেছে, সেই বদলটাও দেখি। রাইট। এমনকি আমার সাথে বদলের থেকেও বলবো আমার ছেলের সঙ্গে এখনকার মানে 10 বছরে বিরাট বদল। সেই বদলটাও দেখি। হ্যাঁ, সেটা নিয়েও আমার লেখার ইচ্ছা আছে। এই ওদেরকে বদলটা নিয়ে লেখার ইচ্ছা, হ্যাঁ সেটা নিয়ে আমার একটু ক্ষোভই আছে বলবো। যেটা আমি বলছিলাম যে আমি পজিটিভিটিটাই আমার লাইফে, আমি ওটাকেই প্রাধান্য দিই, কিন্তু হ্যাঁ এখানে একটা ক্ষোভ আছে কিছুটা। তবে আমি তার থেকেও যদি ভালোটা ওদের জন্য কিছু, ওদের জন্য কিন্তু সত্যি নেই। এই যে আমি বলছি ক্ষোভ আছে, ওদের আমরা কি দিতে পারছি? আমরা তো শীর্ষেন্দু মুখোপাধ্যায় পড়েছি, ওরা কি এখন পড়ছে? সেগুলো হয়তো পড়ছে, কিন্তু নতুন করে কি পড়তে পারছে বা সেই উদাহরণ কি আমরা রাখতে পারছি ওদের সামনে? সেটাও একটা ব্যাপার। ঠিক ঠিক। আচ্ছা সুতপা, এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন চলে এলো, সেটা যদিও প্রশ্ন না, তোমাকে প্রশ্ন করার ধৃষ্টতা তো আমার নেই, আমি জিজ্ঞাসাই বলবো। সেটা হচ্ছে যে এই যে আমরা যেমন আমাদের বয়সে শীর্ষেন্দু পড়েছি, সুনীল পড়েছি, সত্যজিৎ পড়েছি, বিভূতিভূষণ পড়ছি, মানিক বন্দ্যোপাধ্যায় পড়ছি, আর আমাদের এই যে জেনারেশনটার কথা বললে, আমার সন্তান তোমার সন্তান, তারা তো একই জেনারেশন, তারা বড় হচ্ছে চেতন ভগত পড়ে, রাউলিং পড়ে। এই যে দুটো স্তরের যে সাহিত্য রসের ফারাক, এই সাহিত্য রসের ফারাকটা কি মননের কোথাও গিয়ে পার্থক্য করে দিচ্ছে তাদের বেড়ে ওঠা আর আমরা যেভাবে বেড়ে উঠেছি? তোমার কি মনে হয়? প্রথমত বলবো, এখন তো পড়ার সিলেবাসের বাইরে পড়ার অভ্যাসটা অনেক কম। হয়তো তুমি আমি পড়ছি বলে আমার বাড়ির ছেলেটা পড়ছে বা মেয়েটা পড়ছে, কিন্তু বেশিরভাগটা দেখতে গেলে আমাদের ছোটবেলাটা যেরকম ছিল যে আমরা পড়ার মানে সিলেবাসের বাইরে আমরা খুব গল্পের বই পড়ার ব্যাপার ছিল, বন্ধুর থেকে নিয়ে পড়বো, তুই কি পড়েছিস, এইরকম একটা ব্যাপার ছিল। সেই চর্চাটা কিন্তু এখন নেই, সেই চর্চাটা নেই। আর যেটা ওরা চেতন ভগত এগুলো পড়ছে, সেখানে ওদের বন্ধুদের মধ্যে কতটা আলোচনা হয় জানি না, কিন্তু একটা ব্যাপার যে আমরা যেমন বিভূতিভূষণ পড়ছি, আমার হাতে ওটা তুলে দিয়েছেন আমার বাবা। এইবার আমার পড়ার পরে আমি কিন্তু ওটা বাবার সঙ্গে, আমার বাড়িতে মার সঙ্গে, বাড়িতে যারা আছেন বড়দের সঙ্গে ওই একটা কানেকশন তৈরি হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা এখন ইংলিশ মিডিয়ামে পড়ছে, তারা যখন চেতন ভগত পড়ছে, ওরা একটা ধরে নেয় হয়তো ওটা অনেকটা আলাদা, বাবা মার সঙ্গে এটা, ওদের সঙ্গে আমি এটা আলোচনা করতে পারবো না, এইরকম। বা আমাদেরও আছে যে তোরা এগুলো অতি কল্পনা, এরকম যেটা জেকে রাউলিং এর যেগুলো হ্যারি পটার সিরিজে যেগুলো আছে, আমরা একটু ঠাকুমার ঝুলি আমাদের আটকে আছি, আমরা আমাদের জায়গায় আটকে যাচ্ছি, ওরাও হয়তো সেই জন্য শেয়ার করছে না। ফলে একটা, তার থেকেও বড় কথা, ওরা তো গল্পের বইয়ের আগে সিনেমাও দেখে দিচ্ছে। সিনেমাটা তো একটা কল্পনাটাকে একদম অনেকটা নষ্ট করে দেয়, অনেকটা নষ্ট করে দেয়। ওরা তো আগে সিনেমা পাচ্ছে, তারপরে দেখে যখন একটা হ্যারি পটারের সিনেমা রিলিজ করছে, তারপরে সেই বইটা কেনার হিড়িকটা আসছে। এইবার কল্পনা করার জায়গাটা কোথায়? সত্যি তাই। আর এক্ষেত্রেও যারা সিনেমা বানাচ্ছেন তাদের, আমার মনে হয় তারা শুনলে হয়তো খেপেই যাবেন। আমরা যারা বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়েছি আমাদের 13-14 বছর বয়সে, সেই চাঁদের পাহাড় পড়ার পরে আমরা যখন প্রথম পর্বটা দেখলাম সিনেমা, তারপরে কোন দুঃসাহসে, যেহেতু আমরা পড়ে বড় হয়েছি, কোন দুঃসাহসে চাঁদের পাহাড় 2 বানালেন পরিচালক বা প্রযোজক আমি জানি না। তো এই যে জায়গাটা, আমাদের সন্তানেরা সিনেমা দেখার পরে উৎসাহী হচ্ছে বই কিনতে, আর আমরা বই পড়ে আর আমরা উৎসাহ পাচ্ছি না সিনেমা দেখতে। এটা একটা অদ্ভুত একটা কন্ট্রাস্ট, তাই না? একদম। যাই হোক, ব্যতিক্রম অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ ব্যতিক্রম অবশ্যই সত্যজিৎ রায়। আমরা বই পড়ার পরেও সিনেমাটা দেখতে উন্মুখ হই যে ফেলুদা কিভাবে মানে মগজাস্ত্রের শান দিচ্ছে, তাই না? তো যাই হোক, আচ্ছা সুতপা, আমার যেটা মনে হয়েছে তোমার এই, আচ্ছা বাইদি বই বলে রাখি, এটা হচ্ছে পাখি সব করে না,
সুতোপার বই। আর সবার জন্য বলছি সুতোপার বই, কিন্তু আমি সবার প্রথমে গিয়ে কিনে নিয়ে এসেছি। বলেতে যারা দেখছো বন্ধু, তারা প্রত্যেকে কিন্তু বইমেলায় গিয়ে সুতোপার বাকি সব পরের রোগটা কিনতে হবে, তারপরে ওর বই সম্পর্কে তো বলবে। সুতোপা, তোমার এই পাখি সব করে রব বইটা পড়তে পড়তে আমার একটা অদ্ভুত বিষয় মাথায় এসছে আর কি, যে তোমার লেখায় যে ঘোরটা তৈরি হয়, একটা ঘোর তৈরি হয়। আমরা যারা লিখি তারা তো পাঠকদের মনে ঘোর তৈরি করার জন্যই লিখি, তো সেটাই সফল লেখা অ্যাকচুয়ালি। তো যখন তুমি গল্প লিখছো, একটা অনুচ্ছেদের পরে আরেকটা অনুচ্ছেদে যাচ্ছ, একটা পর্বের পরে আরেকটা পর্বে যাচ্ছ, এই যে যাওয়ার যে শুরুটা, সেই শুরুটা তুমি একটা দৃশ্যপট তৈরি করে তারপরে চরিত্রে ঢুকছো, রাইট? এটাই অ্যাকচুয়ালি জনপ্রিয় সাহিত্যিকের বৈশিষ্ট্য। সে কিভাবে সিনেমাটাকে তৈরি করে, দৃশ্যপটকে তৈরি করে তারপরে চরিত্রে প্রবেশ করছে। এই শেখাটা কেউ কি তোমায় বলে দিয়েছে, নাকি নিজের থেকেই এই শেখাটা তোমার তৈরি হয়েছে? না না, নাকি বই পড়ে পড়ে? হয়তো হয়তো আমি যেগুলো বই পড়েছি হয়তো সেইভাবেই এসছে। আচ্ছা, আমি খুব সচেতন নই এই ব্যাপারে। আচ্ছা, তুমি খুব সচেতন নও। তার মানে কি আমি লেখাটা পড়ার পরে নিজে তো পড়ি, হুম, নিজে পড়ে যদি মনে হয় হ্যাঁ আমার পড়তে ভালো লাগছে, হুম, তাহলে ঠিক আছে। আর যদি লেখার পরে মনে হয় না এখানটায় ভালো লাগছে না, এই লাইনটায় আমি আমি হোঁচট খাচ্ছি, তাহলে সেইটা বাদ, এইভাবে। ওকে। মানে তোমার এই যে লেখার যে স্টাইলের প্রবণতা, স্টাইলাইজেশন যেটাকে আমরা বলি, সেটা কি খানিকটা, তুমি কি মানিক বন্দ্যোপাধ্যায় পড়তে খুব ভালোবাসো? আমি মানিক বন্দ্যোপাধ্যায় আগে পড়িনি, আমি একদম ইদানিং, মানে এই বই বেরিয়ে যাওয়ার পর, বেরিয়ে যাওয়া না মানে লেখা হয়ে যাওয়ার পর, না ভুল বলছি, আমি আগে পড়েছি পুতুল নাচের রীতিকথা পড়েছি, পদ্মা নদীর মাঝি পড়েছি, আবার একদম রিসেন্ট আমি আবার পড়লাম পুতুল নাচের রীতিকথা। হ্যাঁ অবশ্যই, খুব তো মুগ্ধ তো বটেই। তবে আমি ছোটবেলায় খুব পড়েছি বিভূতিভূষণ শরৎচন্দ্র। আমারও তাই মনে হয়েছে, বিভূতিভূষণ শরৎচন্দ্র যারা মোটামুটি গিলে খেয়েছে, তাদের মধ্যে প্রতিটি লেখায় একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায় যখন আমি শুরু করছি, তখন সেই দৃশ্যপট একটা তৈরি হয় আর কি। আমি সিনেমাটা দেখছি, এবার আমি ঢুকবো চরিত্রে, এটা একটা অসাধারণ স্টাইলাইজেশন। আমি তো ফেসবুকে লেখা পড়ি, কোথাও গিয়ে মনে হয়েছে, আমার মনে হয়েছে, ইনফ্যাক্ট শেষাদ্নবাবুর সঙ্গে দীর্ঘ একটা আলাপও হয়েছিল, যে কোথায় গিয়ে আমরা আলাদা হয়ে যাচ্ছি আধুনিক যারা লেখক, তাদের না লেখার মধ্যে একটা রিপোর্টিং এর প্রবণতা তৈরি হয়। তার কারণ তারা প্রকৃতিকে দেখতে চায় না। প্রকৃতিও যে একটা চরিত্র, এই যে একটা ট্রেন চলে গেল, একটা পাখি বুক চিরে চলে গেল জানলার মধ্যে দিয়ে, এই যে ওই সময়টাতে যে দেখা, ওই দেখাটা আর শব্দে তৈরি হয় না, সরাসরি আমরা চরিত্রে ঢুকে যাচ্ছি। তো সেটা তোমার পাখি সব করে রবে আমি পেয়ে আমি মুগ্ধ। কিছু কিছু জায়গায় ধরো তুমি যে বাসর ঘর সাজাচ্ছ, ফুলসজ্জার যে জায়গাটা সাজাচ্ছ, সেইখানটাতে যে বর্ণনাটা, মানে যে অপরিচিত তোতা বসে আছে, তার যে লাজুক চোখে চাহনি, সেই জায়গাগুলো অদ্ভুত একটা বায়োস্কোপ তৈরি করছে। দ্যাট ইজ খুব খুব ভালো। এবং সেই কারণে বলছি সুতপা এই পাখি সব করে রোগটা পড়া অত্যন্ত প্রয়োজনীয়। শুধু ফেসবুকে আমরা তো সবকিছু পড়ে উঠতে পারি না, মিস হয়ে যায়, তো সেটাই মুদ্রণে সেই কারণে তৈরি করে রাখা। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই সুতপা, সেটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং, যেটা আমার মনে হয়েছে, তুমি বিজ্ঞানের স্নাতক, আবার তোমার স্নাতকোত্তরে পড়াশোনা ইংরেজি সাহিত্য নিয়ে, সেটা তো ঠিক আছে যে বিজ্ঞানের স্নাতক মানে তার ভালোবাসাটাই বিজ্ঞান, সেইখান থেকে সাহিত্য, এই যে প্যারাডাইম শিফট,
এটা কেন? খুব শিফট নয়, মানে আমি সাহিত্য ছোট থেকেই খুব ভালোবাসি পড়তে। হুম, একই সঙ্গে বিজ্ঞানও পড়তে ভালোবাসি। তারপর যখন আমি যখন ওই বেছে নেওয়ার ব্যাপারটা এলো, তখন হলো যে যে বিজ্ঞানটা পড়লে তাড়াতাড়ি কেরিয়ারটা তৈরি করা যাবে, এইরকম আচ্ছা। একটা ব্যাপার ছিল। কিন্তু সাহিত্য সবসময় আমার সাথে ছিল। আর সেই রকম, কিন্তু তারপরে বিজ্ঞান নিয়ে স্নাতক হলাম। তারপর যখন স্নাতকোত্তরে গিয়ে, তখন এটা নিয়ে আমার রেজাল্ট অত ভালো ছিল না যে আমি স্নাতকোত্তরে এগোতে পারবো। আর একই সঙ্গে আমার বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য খুবই ভালো লাগতো, তখন আমি ইংরেজি সাহিত্য করলাম। এটা একটা অদ্ভুত সাইকোলজি আছে জানো সুতপা, কিরকম আমি তোমাকে বলি, যারা কেরিয়ারের জন্য বিজ্ঞান পড়েছে তারা কোনো না কোনো সময় ক্লাসে হোক, বাড়িতে হোক, বালিশের তলায় ওই গল্পের বই রেখে দেওয়ার জন্য প্রচুর মারও খেয়েছে। এটা কোথাও গিয়ে একটা টানে। হ্যাঁ, তো মানে তার মধ্যে না সাহিত্য অলরেডি তৈরি হয়ে যায়। যারা আমরা চুরি করে গল্পের বই পড়েছি স্কুলে অথবা বাড়িতে পরীক্ষার সময়, যখনই হোক, তাদের মধ্যে প্রথম থেকেই একটা সাহিত্যবোধ তৈরি হয়ে যায়। এবং যারা ফেসবুকে লেখালেখি করছে, ইনফ্যাক্ট সাইকোলজিক্যালি আমি 100% মানে কনফিডেন্টের সঙ্গে বলতে পারি, তারা প্রত্যেকে কোনো না কোনো সময়, যারা ফেসবুকে এখন লিখছে, কোনো না কোনো সময় লুকিয়ে গল্পের বই পড়ার জন্য মার খেয়েছে। তা না হলে এই লেখার প্রবণতাটা জন্মায় না। এখানে একটা কথা বলি, আমি কিন্তু মার খাইনি। কারণ তার মানে এমন না আমি খুব লক্ষ্মী মেয়ে ছিলাম, তেমন নয়। আমার বাবা আমাকে ভীষণ প্রশ্রয় দিতেন মানে গল্পের বই পড়ার জন্য। ওই জন্য বলছি, আমি শরৎচন্দ্র যে বয়সে পড়েছি, আমি কিন্তু গল্পগুলো কিচ্ছু বুঝতে পারতাম না। মানে বাড়িতে নতুন বই এসেছে, আমি পড়ছি। আমি 5-6, আমার বোধহয় ক্লাস 7-এ শরৎচন্দ্র সব পড়া হয়ে গেছে, কিন্তু আমি বুঝেছি যে সেটা তো একেবারেই নয়। ক্লাস 7-এ নতুন বই এসেছে, পড়ার নেশা পড়েছি, কিন্তু আমাকে কিন্তু কেউ বারণ করেনি যে এটা বড়দের বই, পড়বে না, এমন কথাও কেউ বলেনি। আচ্ছা, মানে ইউ আর রিয়েলি লাকি। আচ্ছা সুতপা, তুমি তো বিজ্ঞানের ছাত্রী, তো সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন করার লোভ আমি সামলাতে পারছি না। একটা সময় যখন সাহিত্যের স্বর্ণযুগ বলা যেতে পারে, লোক আজকালকার জেনজিরা না শুনলে এটা খুব তাদের আপত্তিকর একটা স্টেটমেন্ট যে আমাদের সময় স্বর্ণযুগ বা ইত্যাদি। গানেরও স্বর্ণযুগ বলি, সাহিত্যেরও স্বর্ণযুগ বলি, সত্যি তো তাই। কেন বলবো না? শীর্ষেন্দু বাবুর পরে তো আর কোনো সুনীল শক্তি উঠে আসতে পারেনি, আর কোনো বিভূতিভূষণও উঠে আসতে পারেনি, তাহলে কেন বলবো না স্বর্ণযুগ? তো যাই হোক, যা বলছিলাম, ধরা যাক তখন সাহিত্যিকদের সঙ্গে বিজ্ঞানীদের একটা প্রবল আড্ডা হতো। আমি নাম ধরে বলতে পারি, ডক্টর সত্যেন্দ্রনাথ বসু অথবা জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা, মানে এদের সঙ্গে আইনস্টাইন, রবীন্দ্রনাথ তো অনেক, মানে দুবার তো, মানে আইনস্টাইন পাগল হয়ে গিয়েছিলেন দ্বিতীয়বারের পরে, কখন আবার আরেকবার আড্ডা হবে আর কি সেটা নিয়ে। সেটা আমার প্রথম গল্পের বই প্রবন্ধের লেখাও আছে, আইনস্টাইন আর রবীন্দ্রনাথের সখ্যতা নিয়ে। শুধু তাই নয়, পরবর্তী ক্ষেত্রে তুমি দেখো কফি হাউসে বিভিন্ন বিজ্ঞানীদের সঙ্গে সুনীল বাবু, শক্তি বাবু, সুভাষ মুখোপাধ্যায়দের আড্ডা হতো একটা। এই জায়গাটা আর কি সত্যি হয়? পাও, শোনো, প্রশ্ন তোমার কাছে। মানে এখন বিজ্ঞানীদের এখনকার যে বিজ্ঞানী, এখনকার যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, অথবা ধরো বিজ্ঞানটাকে আমি আইটি করে নিলাম, আমি বিজ্ঞানটাকে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার করে নিলাম, আমি বিজ্ঞানটাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার করে নিলাম, আমি প্রবলতর ভাবে একদম স্পেসিফিক্যালি সায়েন্টিস্ট, সেটা তো আমরা পাই না। তার কারণ এখনকার দিনে সায়েন্টিস্টরা ভারতবর্ষে থাকে না সেই লেভেলে। হ্যাঁ, অথবা থাকলেও ইসরোতে থাকছে বা অন্য কোথাও থাকছে, আমাদের কলকাতা থেকে। কারণ কলকাতায় তো আর বিজ্ঞানের পরিবেশ নেই। মানুষ একটুখানি, আমাদের যারা পরের জেনারেশন আছে, তারা একটু মেধাবী হলেই
পশ্চিমবঙ্গটা ছেড়ে দিচ্ছে। আশা করি তুমি শিক্ষিকা হিসাবে এখানে দ্বিমত পোষণ করবে। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। তো ফলেতে সেইখানটাতে দাঁড়িয়ে সেই আড্ডার প্রসঙ্গে হলফ করে বলতে পারি মেধাবী ছাত্র যারা বিজ্ঞান নিয়ে মেধা উত্তরণ করেছে তাদের সঙ্গে সাহিত্যিকদের আড্ডা কখনো শুনেছো? কফি হাউসে বসে আড্ডা হচ্ছে, বা এখনকার দিনে ক্যাফে স্টুডিওতে বসে আড্ডা হচ্ছে, অথবা বাড়িতে আড্ডা হচ্ছে, অথবা কবি সম্মেলনে একজন বিজ্ঞানীর সঙ্গে কবির সাহিত্যিকের আড্ডা হচ্ছে, পাও কি? প্রথমত তো আড্ডা ব্যাপারটা তো এখন চলে গেছে। হ্যাঁ, আড্ডা ব্যাপারটা চলে গেছে। আর একটা হচ্ছে যে আগেকার জীবনশৈলী যেরকম ভাবে জীবনটা চলতো সেটাও এখন পাল্টে গেছে। আগে মানুষের অবসর ছিল, অবসর সময় বই পড়া, গান শোনা, তারপরে তো আমি আলোচনা করব। এখন তো ওই যেমন ছোট ছেলেরা গল্পের বই পড়ছে না, কারণ তারা মার্কসের পেছনে ছুটছে, নাম্বারের পেছনে ছুটছে, আর বড়রাও নাম্বারের পেছনে ছুটছে, মানে টাকার পেছনে ছুটছে। ফলে আমাকে তো সেই পরিসরটা তৈরি করতে হবে। আমি যেই হই, আমি কেউ বিজ্ঞানীও নই, সাহিত্যিকও নই, খুব সাধারণ একজন মানুষ, একজন গৃহবধূই তো আমি বেসিক্যালি। কিন্তু আমি যে কোনো বিষয়ে কথা বলবো, আমার তো নিজের সেই চর্চাটা থাকতে হবে। এখন কিন্তু মানুষের নিজের পরিসরের বাইরে এটা করলে কি টাকা পাওয়া যাবে? ঠিক। ছোটদের যেমন ছোটরা আমাকে প্রশ্ন করে, আমি খুব অবাক হয়ে যাই, এখন ইংলিশে গল্পে ওরা সেলফিশ জায়ান্ট পড়েইনি, কোথাও কোনো ক্লাসে সেলফিশ জায়ান্ট নেই। অথচ ক্লাস 9-এর একটা ছেলে সেলফিশ জায়ান্টের গল্প যখন আমি বলছি, আমি দেখতে পাচ্ছি তো, যে তুমি বলছিলে ওদের ভীষণ দুরন্ত ছেলে, কিন্তু যখন সেলফিশ জায়ান্ট শুনছে, আমি এমনি গল্পটা বলছি, সেটা শুনেই ওর চোখটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। আর তারপরেই আবার কথা হচ্ছে যে এটা পড়লে কি নাম্বার পাবো, এটা হচ্ছে ছোটদের কথা। আর বড়দের হচ্ছে এটা করলে কি টাকা পাবো, এইটাতে আমরা আটকে গেছি। না, ইনফ্যাক্ট সত্যি আমারও সেরকম ভাবে আমিও দেখি না। এই যে তুমি খুব একটা ভীষণ ভীষণ কি বলবো রেলিভেন্ট কথা বললে, যে আমি আড্ডা মারবো, আলোচনা করব, সেই সম্পর্কে নলেজ থাকলে তবে না করতে পারি। তো সেই যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের কেরিয়ার বোধহয় সন্তানাদিদের বা এই নেক্সট জেনারেশনটা কেরিয়ার বোধহয় এই জায়গাটা কেড়ে নিয়েছে, যেটা আমরা কেরিয়ারের সঙ্গে সঙ্গেও আমরা ওই রেফারেন্স কিছু পড়ার একটা প্রবণতা তৈরি হতো আমাদের। তো ইনফ্যাক্ট সেইটা একটা ঘটনা। আর আমাদের এইটা রিফ্লেকশন, সুতপা তুমি নিশ্চয়ই অস্বীকার করবে না, যে এখনকার দিনের আধুনিক বইমেলাতেও আমরা দেখতে পাচ্ছি। কেন কি আধুনিক বইমেলাতে আমরা যখন ময়দানের বইমেলা যেতাম, সুতপা তুমি কখনো এই যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, এই যে বিভিন্ন মানে এডুকেশন যে হাবগুলো, তাতে স্টল কখনো ময়দানের দেখতে পেয়েছো এতটা প্রবল ভাবে? তাই না? কিন্তু আমি নাম করতে পারছি না, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু আজকে তুমি দাঁড়িয়ে দেখো, কারণ বইমেলার কিছুটা অভিজ্ঞতা আমার আছে, ত্রিদীপবাবুর সঙ্গে কিছুটা কথাবার্তা আমার হয়েছে, গড়িয়া বইমেলাতে আমি ওতপ্রোতভাবে জড়িয়েও ছিলাম, ফলে খানিকটা জানি গিল্ডের ব্যাপার স্যাপার। 25% it has to be corporate stall. আচ্ছা। And 15% has to be food stall. 40% বেরিয়ে গেল। 60% তোমার বইয়ের জন্য। 2% সেটা হলো গিয়ে তোমার লিটল ম্যাক। এইভাবে স্টল বন্টন, মানে এরিয়া বন্টন হয়। তাহলে বুঝতেই পারছো কোথায় গিয়ে আমরা চলছি। আমি যদি ময়দানের বইমেলাতে যাই, কতখানি জায়গা জুড়ে মামার্ত, কতখানি জায়গা জুড়ে শিল্পীরা সব ছবি আঁকছে। অর্থাৎ আজকে লিটল ম্যাগ যে জায়গাটা, সেটা তো আমার তোমার মতন লেখকদের উঠে আসার জায়গা, সেটাকেই আমি মানে এতটা সংকুচিত করে রাখছি। এবং তার সাথে সাথে আমি খাবার স্টল, কর্পোরেট স্টলকে 40% জায়গা দিয়ে দিচ্ছি।
বোধহয় এইটাই প্রশ্নের উত্তর এখানে লুকিয়ে আছে, যে এখনকার দিনের এই যে আলোচনা আড্ডা ভীষণভাবে সাহিত্যিক এবং কবি কেন্দ্রিক, সেখানটা তো অন্য বিষয়ের বিজ্ঞানের লোক হোক, ডাক্তার হোক, তাদেরকে পাওয়া যাচ্ছে না, ইঞ্জিনিয়ার হোক পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা প্রায় শেষ ভাগে চলে এসেছি। হ্যাঁ সুতপা, তোমার বই পড়তে পড়তে একটা জায়গাতে আমি পেলাম, এই আমার যতদূর মনে পড়ছে প্রথম গল্পের 10 নম্বর পেজ, যতটা আমি মনে করতে পারছি, সেখানটাতে ভট্টাচ মশাই এক জায়গায় অন্তস্থ জ, আরেক জায়গায় বর্গীয় জ, এটা কি কোনো উদ্দেশ্য নিয়ে, মানে নাকি এটা কি ভুল? মানে তোমার, আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, আর যদি ভুল হয় ঠিকটা কোনটা? না, এটা যদি ওরকম থাকে তাহলে এটা ভুলই। আচ্ছা, তাহলে তুমি সঠিক বানান কোনটা লিখতে অন্তস্থ জ চাইছো? লিখবো। অন্তস্থ জ লিখবে। ওকে। তো যাই হোক, সুতপার পাখি সব করে রব সম্পর্কে, সুতপার প্রথম সন্তান, তো এই প্রথম সন্তান নিয়ে সুতপা কিছু বলুক বইমেলা থেকে। আর আমরা অনিডারিও বন্ধুরা সোসাইটি 2 তারিখে 4টে থেকে 6টা অবধি বইমেলায় থাকছি, আর সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুতপাও হয়তো সময় পেলে থাকবে। তো সুতপা তার বই সম্পর্কে কিছু বলুক, 2 তারিখে আমাদের কি করণীয় সেটা নিয়েও সুতপা খানিকটা বলুক। আমার প্রথম বই পাখি সব করে রব, এখানে 3জন মেয়ের কথা বলা আছে, 3 ভিন্ন বয়সের 3 মেয়ের কথা। বইটা পাওয়া যাচ্ছে 101 নম্বর স্টলে, একদম 1 নম্বর গেট দিয়ে ঢুকেই মাহাতের এই স্টল, পৌশালী প্রকাশনী। আমি চাইবো, অবশ্যই চাইবো যে আমার বন্ধুরা এসে বইটা পড়ুক, তারা জানাক তাদের মতামত। তো তাদের মতামত জানলে আমি সাহস পাবো এগিয়ে যাওয়ার, বা আমার কি ভুলভ্রান্তি আছে সেইগুলো আমি রেকটিফাই করতে পারবো। আমি সবসময় চাইবো আমার বন্ধুরা আসুক, এই বই তারা পড়ুক এবং তাদের মতামত জানাক। যদিও প্রথাগতভাবে সুতপা একজন এক্সিকিউটিভ বডিরই মেম্বার অনিডারিও বন্ধুরা সোসাইটির, তো তবুও আজকে ও আমন্ত্রণ পেয়েছে একজন সাহিত্যিক হিসেবে, তাই আমারও কিছুটা দায় থেকে যায়। সুতপা অনিডারিও বন্ধুরা সোসাইটির তরফ থেকে, অনির্বাণের তরফ থেকে, বন্ধুর তরফ থেকে আরেক বন্ধুকে শুভেচ্ছা। এটা হচ্ছে উপহার নয়, এটা হচ্ছে শুভেচ্ছা দান। একটা ছোট্ট জুনিপার দিয়ে আমরা সুতপাকে শুভেচ্ছা নিলাম আমার নিজের পরিবার থেকে আমার কাছে এলো। আর সঙ্গে ছোট ছোট কবিতা লেখার জন্য সুতপাকে একটা ছোট্ট ডায়েরি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে আবার আমরা পরের এপিসোডে আসছি। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু